ভাই চার্জারের মধ্যে এবার ডিসপ্লে বসিয়ে দেওয়া হয়েছে। এই চার্জারে ফোন কিংবা যে কোনো ডিভাইস চার্জ করলে ডিসপ্লেতে দেখা যায় কত ওয়াটে চার্জ হচ্ছে। চার্জারটি ফোন পর্যন্ত চিনে ফেলতে পারে। আর এটাই হলো বিশ্বের 1 নম্বর চার্জার ব্র্যান্ড অ্যাঙ্কারের ন্যানো 45 ওয়াট স্মার্ট ডিসপ্লে চার্জার। ছোট্ট এই জ্ঞান চার্জারের আকর্ষণ শুধুমাত্র 45 ওয়াট চার্জিংই নয়, সামনে থাকা স্মার্ট ডিসপ্লে যেখানে চার্জিংয়ের রিয়েল টাইম ডেটা সরাসরি দেখা যায়। আমরা দেখব ছোট্ট এই চার্জারটি কতটা স্মার্ট, কতটা সেফ, আর কেন এটা সাধারণ 45 ওয়াট চার্জার থেকে একেবারেই আলাদা। ভিডিওর মধ্যে এই চার্জারটি আমরা খুলব এবং দেখব কী প্রযুক্তি এটার মধ্যে ব্যবহার করা হয়েছে এবং এটার এত ছোট বডির মধ্য থেকে কিভাবে 45 ওয়াটের পাওয়ার ডেলিভারি করা সম্ভব হয়েছে। অ্যাঙ্কারের ন্যানো 45 ওয়াটের গ্লোবাল চার্জারটি আমি হাতে পেয়েছিলাম এই বক্সে। এটার স্পেসিফিক মডেল A121DJ11। চার্জারটি আমি নিয়েছিলাম মোশন ভিউ থেকে। আপনারা অফিসিয়াল অ্যাঙ্কার চার্জারগুলো মোশন ভিউতে পেয়ে যাবেন। কয়েকটি ভেরিয়েশনের মধ্য থেকে বেছে নিতে পারবেন যেটা আপনার দরকার। প্রতিটি চার্জারের সাথে 18 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর মোশন ভিউতে আরও পাবেন অথেন্টিক গ্যাজেটের বিশাল কালেকশন। ভিডিওর ডেসক্রিপশনে আমি চার্জার সহ সমস্ত লিঙ্ক দিয়ে রাখবো, চেক করে নিতে পারবেন যেগুলো আপনার দরকার। অ্যাঙ্কারের ন্যানো 45 ওয়াট চার্জারটি অত্যন্ত প্রিমিয়াম ডিজাইনের, সাথে এটার বিল্ড কোয়ালিটিও সর্বোচ্চ মানের। এটা দেখতে যেমন স্মার্ট তেমনি সুন্দর, অত্যন্ত মসৃণ লাগে এটা ধরতে এবং ধরলেই বোঝা যায় কতটা প্রিমিয়াম। সাইজেও দেখুন এটা কতটা ছোট, 45 ওয়াটের হলেও এটা উচ্চতায় মাত্র 1.5 ইঞ্চি, প্রশস্তে 2 পাশে 1 ইঞ্চির সামান্য বেশি। সাইজ অনুপাতে ধরতে একটু ভারীই লাগে, তবে মাত্র 75 গ্রাম ভর, যেটা খুব সহজেই পকেট কিংবা ছোট ট্রাভেল ব্যাগে রাখা যায়। চার্জিংয়ের ক্ষেত্রে এটা কোনো ডিভাইসের সামান্যতম ক্ষতিও করে না। একই পারফরমেন্সে ব্যবহার করা যায় বছরের পর বছর। চার্জারটির সাথে রয়েছে 180 ডিগ্রি ফোল্ডেবল প্লাগ। চাইলে এভাবে কিংবা এভাবে রেখেও ব্যবহার করা যায়। ব্যবহার শেষ হলে সামান্য স্পেসে এটা ফোল্ড করে রেখে দেওয়া যায়। চার্জারটির আউটপুট হিসেবে আছে একটি টাইপ সি পোর্ট। এখান থেকে সর্বোচ্চ 45 ওয়াট পর্যন্ত পাওয়ার আউটপুট পাওয়া যায়। এটা যদিও পিডি চার্জার, তবে সাথে পিপিএস সহ রয়েছে আরও অনেকগুলো প্রোটোকল সাপোর্ট। আইফোন ছাড়াও এটা দিয়ে জনপ্রিয় অনেক ফোন এবং ডিভাইস সেফ চার্জ করা যায়। আমরা এটার প্রোটোকল টেস্ট করেছিলাম, দেখুন। অ্যাপেল সাপোর্ট, স্যামসাং এএফসি, হুয়াওয়ে এফসিপি, এসসিপি, QC2-3 ইত্যাদি সাপোর্ট আছে। পিডিতে দেখাচ্ছে 48 ওয়াট, যেখানে 45 ডিক্লেয়ার করা হয়েছে। এটা দিয়ে কম্প্যাটিবল স্মার্টফোন, ট্যাবলেট, পাওয়ার ব্যাংক সহ অনেক ডিভাইস চার্জ করা যায়। এমনকি কিছু টাইপ সি ল্যাপটপও চার্জ করা সম্ভব এই চার্জার দিয়ে। তবে 45 ওয়াট মানে সব ডিভাইস সবসময় 45 ওয়াটে চার্জ হবে এমন নয়। ডিভাইসের চার্জিং প্রোটোকল, ব্যাটারি লেভেল, টেম্পারেচার এবং চার্জিং কন্ডিশন অনুযায়ী চার্জারটি নিজে থেকে প্রয়োজনীয় ভোল্টেজ এবং কারেন্ট সরবরাহ করে। চার্জারটির অন্যতম আকর্ষণ হচ্ছে এটার স্মার্ট ডিসপ্লে। চমৎকার অ্যানিমেশন দেখায় ডিসপ্লেতে। কোনো ডিভাইস কানেক্ট করা থাকলে এই ডিসপ্লেতে চার্জিংয়ের রিয়েল টাইম ইনফরমেশন দেখা যায়, অর্থাৎ আপনার ডিভাইসে যদি 10 ওয়াট পাওয়ার যায় সেটা দেখতে পারবেন। একইভাবে 25 ওয়াট, 30 ওয়াট বা 40 ওয়াট হলে সেটাও দেখা যাবে ডিসপ্লের মধ্যে। চার্জারটির গায়ে একটি টাচ সেন্সর আছে, যেখানে টাচ করে অটো মোড সিলেক্ট করতে পারবেন। এই মোডে ডিভাইস বুঝে এটা সর্বোচ্চ গতিতে চার্জ করে, কিন্তু কোনো কারণে যদি আপনি ফাস্ট চার্জ না চান তাহলে টাচের মাধ্যমে কেয়ার মোড সিলেক্ট করে দিতে পারবেন। এতে চার্জিং স্পিড কমবে এবং চার্জিং টাইমে ডিভাইস কিংবা চার্জার কোনোটাই তেমন হিট হবে না। প্রয়োজন হলে এটার স্ক্রিন ওরিয়েন্টেশন চেঞ্জ করা যায়। ডিসপ্লের মাধ্যমে চার্জিংয়ের বিহেভিয়ার সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই ডিসপ্লেটি শুধুমাত্র শো অফ করার জন্য দেওয়া হয়নি, এটার বাস্তব ব্যবহার অত্যন্ত দরকারি। যেমন ধরুন আপনার ফোন 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু বাস্তবে মাত্র 15 ওয়াট পাওয়ার নিচ্ছে, তখন চার্জারের ডিসপ্লে দেখে আপনি বুঝতে পারবেন ফোনটি ফুল স্পিডে চার্জ নিচ্ছে না। এটার কারণ হতে পারে কেবল কিংবা চার্জিং প্রোটোকলের অমিল, ব্যাটারি লেভেল হাই হয়ে আছে অথবা ডিভাইস টেম্পারেচার। স্মার্ট এই ডিসপ্লে চার্জিং প্রসেস সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা দেয়, যেটা বাস্তবে খুবই প্রয়োজনীয়। আরও মজার বিষয় হলো এটা স্মার্ট ডিভাইস রিকগনিশনের মাধ্যমে ডিভাইস চিনতে পারে। যেমন আইফোন 15, 16 কিংবা 17 ফোনগুলো কানেক্ট করা মাত্রই দেখতে পাবেন চার্জার বুঝে গেছে কোন ফোন এটা। ফোনের ব্যাটারি পার্সেন্টেজ কত আছে চার্জারেই দেখতে পাবেন। আর এই ফিচারটি অত্যন্ত চমৎকার এবং আইফোন ইউজারদের জন্য দারুণ কাজের। এত ছোট একটি চার্জার থেকে 45 ওয়াট পাওয়ার ডেলিভারির ক্ষেত্রে হিট ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাঙ্কার এখানে ব্যবহার করেছে তাদের অ্যাক্টিভ শিল্ড 5.0 প্রোটেকশন সিস্টেম। চার্জিংয়ের সময় যেটা টেম্পারেচার মনিটর করে এবং প্রয়োজন অনুযায়ী চার্জিং প্রসেস চেঞ্জ করতে পারে। এর ফলে অতিরিক্ত হিট তৈরি হলে পাওয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে চার্জার এবং কানেক্টেড ডিভাইসকে নিরাপদ রাখার চেষ্টা করে। চার্জারটির কম্প্যাক্ট সাইজের পেছনে রয়েছে জ্ঞান বা গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজি। ট্রেডিশনাল সিলিকন বেসড চার্জারের তুলনায় জ্ঞান টেকনোলজি অনেক বেশি উন্নত হয়। এই প্রযুক্তিতে অল্প স্পেসে এফিসিয়েন্ট হাই ফ্রিকোয়েন্সি পাওয়ার কনভার্সন করা সম্ভব হয়। আর এ কারণে স্মার্ট ডিসপ্লে প্রোটেকশন সিস্টেম সাথে 45 ওয়াট পাওয়ার ডেলিভারি থাকা সত্ত্বেও চার্জারটির সাইজ এতটা ছোট রাখা সম্ভব হয়েছে। এত ছোট একটি বডির মধ্যে 45 ওয়াট পাওয়ার ডেলিভারি, ডিসপ্লে মনিটরিং সিস্টেম, এতগুলো সেফটি সিস্টেম সবকিছু অ্যাঙ্কার কিভাবে ফিট করেছে এবার সেটা দেখার পালা। চলুন আমরা চার্জারটি খুলব এবং দেখব ভেতরে কি রয়েছে। একটি ব্র্যান্ড কী কারণে নাম্বার 1-এ পৌঁছায় তার একটি উৎকৃষ্ট প্রমাণ পেয়েছি এই চার্জারটি খুলতে গিয়ে।
ছোট্ট একটি চার্জার কতটা জটিল হতে পারে সেটা দেখতে পারবেন। আর এই চার্জারটি খোলার জন্য কোনো রিসোর্স অনলাইনে পাইনি, দেশে কিংবা বিদেশে কেউই এখনো এটাকে খোলেনি। এদিকে আমি জানিও না কোনভাবে এটাকে খোলা শুরু করব, তবে দেখতে পাচ্ছেন চার্জারটি খোলার কোনো সহজ ব্যবস্থা নেই। এটাই নেই কোনো স্ক্রু, আর যে পরিমাণ সলিড এটার বিল্ড, বুঝলাম খোলার বিষয়টি মোটেও সহজ হবে না। তবে উপরের এই অংশে দেখুন, এখানে একটি সেপারেশন দেখা যাচ্ছে, আর এখান থেকে আমরা চাইলে খোলার কাজটি ট্রাই করতে পারি। এই অংশটি আমরা কেটে ফেলার চেষ্টা করব, আর এখানে যেহেতু একটি ডিসপ্লে আছে এই জন্য হিট দেব না। এতে হয়তো অংশটি গলে যেতে পারে কিংবা ডিসপ্লেটি নষ্ট হয়ে যেতে পারে। এটা খোলার কাজে দরকার হবে একটি ড্রিমেল টুল। অনেকদিন আগে আমি এই যন্ত্রটি বানিয়েছিলাম কাটাকুটি করার জন্য। এটা দিয়ে চেষ্টা করব কেটে ফেলা সম্ভব হয় কিনা। আমি চেষ্টা করেছি যথাসম্ভব নিখুঁতভাবে কাটতে, যেটা পেরেছি, কিন্তু তাতে তেমন লাভ হয়নি। কেন লাভ হয়নি বললাম, এখনই দেখতে পাবেন। এখন চেষ্টা করছি খোলা যায় কিনা। অনেকক্ষণ ধরেই চেষ্টা করতে হলো এই অংশটি খোলার জন্য। কেটেছি অনেকটাই, চাইলে আরও গভীর করে কাটা যেত, কিন্তু করিনি, কারণ এতে মনে হচ্ছিল সার্কিটে হয়তো কেটে যাওয়ার চান্স থাকতে পারে। অবশেষে খুলতে সক্ষম হয়েছে, কিন্তু শুরুতেই দেখুন অঘটন। ডিসপ্লের রিবনটি কেটে দুই টুকরোই হয়ে গেছে। সাথে ডিসপ্লের ডিফিউজার, ব্যাকলাইট সহ যতগুলো পার্ট আছে সবই নষ্ট হয়ে গেছে। এরপরেও দেখলাম বেশি দূর এগোতে পারেনি, কারণ দেখুন এখনও চার্জারটির উপরের অংশ অক্ষতই আছে। সার্কিটের কিছুই এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। উপরে প্লাস্টিক কভার রয়ে গেছে। এখন চেষ্টা করতে হবে এটাও কেটে ফেলার। ডিসপ্লের কানেক্টরটি এখন আমরা দেখতে পাচ্ছি। এই 8টি পিনের মাধ্যমে কালার ডিসপ্লেটি চলতো। চার্জারের একটি কর্নারে মেল কানেক্টরটি আছে, আর যেখানে ডিসপ্লেটি কানেক্ট করা ছিল। এ পর্যায়ে আমরা চার্জারটির ভেতরের কিছুটা অংশ দেখতে পাচ্ছি। যদিও এখনও সার্কিটটি দেখা যাচ্ছে না, তবে ইলেকট্রনিক উপাদানের কিছু অংশ দেখা যাচ্ছে। উপরে থার্মাল প্যাডের মতো দেখা যাচ্ছে, আর পুরো অংশে প্রচুর পরিমাণ থার্মাল জেল ব্যবহার করা হয়েছে। আমি চেষ্টা করেছি এগুলো পরিষ্কার করার, তবে সার্কিটটি বের না করে পুরোটা পরিষ্কার করা সম্ভব নয়। সার্কিটটি বের করার জন্য আরও কিছুটা কাটা লাগবে। চলুন দেখি খোলা যায় কিনা। থার্মাল কম্পাউন্ডগুলো আমি পরিষ্কার করার চেষ্টা করেছি, পাশাপাশি চেষ্টা করেছিলাম সার্কিটটি উপর থেকে বের করা যায় কিনা। দেখলাম এটা একেবারেই অসম্ভব। কোনোভাবেই উপর থেকে সার্কিটটি বের করা সম্ভব নয়। পথ এখন একটাই আছে, যেটা হলো চার্জারটির বডি কেটে ফেলতে হবে, এতে যদি সার্কিটটি বের করা যায়। এজন্য কি করেছিলাম দেখুন। বডির একপাশে কেটে ফেলার পর এভাবেই ভেঙে বের করতে হয়েছে। এরপর কভারের বাকি অংশটিও খোলার চেষ্টা করেছি। এক পর্যায়ে সম্পূর্ণ কভারটি আলাদা করতে সক্ষম হই।
এরপর ভেতরে যা দেখতে পাই তাতে সার্কিটে বিশ্লেষণ করা খুবই কঠিন। এরকম অদ্ভুত চার্জার ডিজাইন সম্ভবত অ্যাঙ্কারের পক্ষেই সম্ভব। অত্যন্ত জটিল এটার স্ট্রাকচার। মডিউলটির কোনো অংশই ফাঁকা রাখা হয়নি। ছোট ছোট গ্যাপ সবই থার্মাল কম্পাউন্ড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এটার কারণ হলো হিট কন্ট্রোল। চার্জারটি এমনভাবে ডিজাইন করা যাতে নির্দিষ্ট কোনো অংশ অতিরিক্ত গরম হতে না পারে। থার্মাল জেলের মাধ্যমে তাপ চারপাশে ছড়িয়ে যায়। গরম হলে পুরো চার্জারটিই হবে, কিন্তু নির্দিষ্ট কোনো আইসি কিংবা কম্পোনেন্ট গরম হয়ে যেন চার্জারটি নষ্ট হতে না পারে। চেষ্টা করেছি মডিউলটি সম্পূর্ণ পরিষ্কার করার, কিন্তু এমনভাবে পেস্টিং করা যেগুলো সম্পূর্ণ পরিষ্কার করা খুবই কঠিন ছিল। চলুন এবার সম্পূর্ণ এই সেটআপটি সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করি। প্রথমত মডিউলটির সাইজ। দৈর্ঘ্যে এটা 31.59 মিলিমিটার, প্রশস্তে 31.05 মিলিমিটার, পুরুত্বে 30.2 মিলিমিটার। কম্পোনেন্টগুলোর মাঝখানে থার্মাল জেল ব্যবহার করা হয়েছে। প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে আইসোলেশন করার জন্য প্লাস্টিকের ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। এইটুকু চার্জারের ভেতরেই সম্পূর্ণ আলাদা 3টি সার্কিট ব্যবহার করা হয়েছে, আর প্রতিটি সার্কিট একটি আরেকটির সাথে কানেক্ট করা ছিল। প্রথম পিসিবিতে প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডকে আলাদা করার জন্য একটি কাটআউট ব্যবহার করা হয়েছে। সামনের পাশে এসএমডি ফিউজ, কমন মোড চোক, ব্রিজ রেকটিফায়ার, অপ্টোকাপলার, প্রোটোকল আইসি এবং আউটপুট ভিবাস মসফেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট রয়েছে। দ্বিতীয় পিসিবির সামনের পাশে এনটিসি থার্মিস্টর, হাই ভোল্টেজ ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, মেইন কন্ট্রোল আইসিকে পাওয়ার সরবরাহ করার জন্য ক্যাপাসিটর, ট্রান্সফরমার এবং ওয়াই ক্যাপাসিটর রয়েছে। পেছনে একটি আই শেপের ইন্ডাক্টর রয়েছে এবং একটি গ্যান বা গ্যালিয়াম নাইট্রেট চিপ রয়েছে। এটি একটি অল ইন ওয়ান গ্যান কন্ট্রোলার, যেখানে পিডব্লিউএম, সেন্সফেট এবং গ্যান একই সাথে ইন্টিগ্রেটেড। এতে লসলেস কারেন্ট সেন্সিং, হাই ভোল্টেজ স্টার্টআপ এবং 700 ভোল্টের ডি গ্যান রয়েছে। এর ফলে কম কম্পোনেন্টে বেশি এফিসিয়েন্সি এবং ভালো ইএমআই পারফরমেন্স পাওয়া যায়। তৃতীয় ছোট পিসিবির সামনের অংশে আউটপুট ফিল্টারিংয়ের জন্য রয়েছে সলিড ক্যাপাসিটর, একটি সিঙ্ক্রোনাস বাক কনভার্টার, মেমোরি আইসি এবং অন্যান্য কম্পোনেন্টগুলো রয়েছে। পেছনে একটি সিঙ্ক্রোনাস রেকটিফায়ার কন্ট্রোলার, একটি সিঙ্ক্রোনাস রেকটিফায়ার এবং একটি এমসিইউ বা মাইক্রো কন্ট্রোলার ইউনিট রয়েছে। ব্রিজ রেকটিফায়ারটি পিংওয়ে ব্র্যান্ডের এবং 1000 ভোল্ট 4 অ্যাম্পিয়ার এবং এটি টিএমবিএফ প্যাকেজে তৈরি। এনটিসি থার্মিস্টরটি পাওয়ার অন হওয়ার সময় তৈরি হওয়া ইনরাশ কারেন্ট কমাতে সাহায্য করে। প্রাইমারি সাইডে 4টি জেএসএইচ ব্র্যান্ডের হাই ভোল্টেজ ফিল্টার ইলেকট্রোলাইট ক্যাপাসিটর রয়েছে। ডিসপ্লে কন্ট্রোলে ব্যবহৃত এমসিইউটির গায়ে 05320T মার্কিং রয়েছে এবং এটি QFN32 প্যাকেজে তৈরি। এই এমসিইউটি চার্জারের ডিসপ্লে সিস্টেম কন্ট্রোল করছিল, যেমন চার্জিং অবস্থার তথ্য, ভোল্টেজ এবং কারেন্ট, পাওয়ার সংক্রান্ত ডেটা প্রসেস করে স্ক্রিনে প্রদর্শন করছিল। প্রোটোকল আইসিটির গায়ে SM001 মার্কিং রয়েছে এবং এটি QFN24 প্যাকেজে তৈরি। এটি মূলত USB-C এবং USB পাওয়ার ডেলিভারি বা PD প্রোটোকল পরিচালনা এবং ডিভাইসের সঙ্গে নেগোসিয়েশন করার কাজে ব্যবহৃত হয়। এর মাধ্যমে চার্জার এবং সংযুক্ত ডিভাইসের মধ্যে উপযুক্ত ভোল্টেজ এবং কারেন্টের পাওয়ার প্রোফাইল নির্ধারিত হচ্ছিল। মেমোরি আইসিটি পুয়া ব্র্যান্ডের, যেটা SOP8 প্যাকেজে তৈরি। এটি মূলত কনফিগারেশন ডেটা সেভ রাখে এবং ডিসপ্লে কন্ট্রোলার এমসিইউ এর প্রয়োজনীয় সেটিংস এবং সাথে অন্যান্য তথ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। USB-C পোর্টের আউটপুট ভিবাস মসফেটটি হল অল পাওয়ারের এন চ্যানেল মসফেট। এটা 30 ভোল্ট রেটিংয়ের এবং মাত্র 4.1 মিলিওহম অন রেজিস্ট্যান্স সমৃদ্ধ। এটা হাই কারেন্টে কম পাওয়ার লস এবং কম তাপ উৎপন্ন করে, আর এটা 3x3 মিলিমিটারের PDFN প্যাকেজে তৈরি। এই সকল জটিল তথ্যগুলো হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাবে, তবে যেহেতু আমরা চার্জারটি খুলেছি আর এটা বিশ্বের 1 নম্বর ব্র্যান্ডের চার্জার, এই জন্য আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম এত বড় কোম্পানি তাদের চার্জারে কোন প্রযুক্তি বা কেমন ধরনের কম্পোনেন্ট ব্যবহার করে। চার্জারটি খুলে আমরা এটাও দেখতে পেলাম একটি সাধারণ ফোন চার্জার কতটা জটিল হতে পারে, আর এরকমই উন্নত মানের চার্জারগুলোর দাম কেন একটু বেশি হয়ে থাকে। তো আশা করছি এতক্ষণে আপনারা বুঝে গেছেন এত ছোট একটি বডির মধ্য থেকে কিভাবে 45 ওয়াটের মতো হাই রেটেড পাওয়ার ডেলিভারি করা সম্ভব হয়। এরকম অরিজিনাল অ্যাঙ্কার চার্জারগুলো পেতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে মোশন ভিউতে, আর মোশন ভিউতে এটা ছাড়াও আরও বেশ কয়েকটি অ্যাঙ্কারের মডেল রয়েছে, আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবেন। আর এরকম একটি চার্জার থাকলে আপনার কয়েকটি বছর চলে যাবে নিশ্চিন্তে। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং অবশ্যই অনেকের কাজে লাগবে। আর এরকম ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ফেসবুক পেজে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।